সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনায় বাংলাদেশ। এখন আমরা কি সামনে একটা ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছি ইরান যুদ্ধের কারণে? এই আশঙ্কা এখন বিশাল জোরতর হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি স্টেশন যেটা কাতারের, সেটাতে ইরানের মিসাইল আঘাত করেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এখন এটার প্রোডাকশনের যে ইম্প্যাক্ট, এটা সারা বিশ্বে বা আমাদের দেশে কতটুকু? দেখুন, আমাদের দেশে যে পরিমাণ এলএনজি ইম্পোর্ট করা হয় তার 99% কাতার থেকে করা হয়, এবং কাতারের প্রায় সমস্ত এলএনজি ওই স্টেশন থেকেই প্রোডাকশন করা হয়। এই 99% এলএনজি যে আমরা আমাদের মোট ইম্পোর্টের যেটা কাতার থেকে আসে, এটা যদি না আসে তাহলে আমাদের কি কি বিপর্যয় হতে পারে। যেমন আমাদের নিজেদেরও প্রাকৃতিক গ্যাস আছে, এটা প্রোডাকশন হয়, কিন্তু আমাদের সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এখন এই এলএনজি যদি না আসে, আমাদের দেশের মজুদ কিন্তু বেশি দিনের নাই। মজুদ যেটা আছে এটা হয়তো 2-3 সপ্তাহ যেতে পারে। তো এখান থেকে এরপরে যদি আমরা ওখান থেকে না আনতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের প্রচুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেগুলো এলএনজির উপর নির্ভরশীল, সেগুলোর প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের প্রচুর শিল্প কলকারখানা এলএনজি লাগে, তার উৎপাদন ব্যাহত হয়ে যেতে পারে। তো এর বিকল্প তো আপনি ইমিডিয়েট পাবেন না। আপনার যদি নতুন কোনো দেশের সাথে চুক্তি করতে হয়, সেখান থেকে চুক্তি ফাইনালাইজ করে সেটা আনাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই ক্রাইসিস মোমেন্টে তো আপনি সহজে চুক্তিও করতে পারবেন না, কেউ তেমন রাজি হবে না। এবং এই ক্রাইসিসটা আসলে খুব ভয়াবহ হতে পারে যদি না ইরান যুদ্ধ ইমিডিয়েটলি শেষ না হয়। কারণ শেষ যদি না হয় তাহলে তো আবার তারা হামলা করতে পারে, তাদের যে ক্ষয়ক্ষতির রিপেয়ার এটা পিছিয়ে যাবে। যুদ্ধর ভিতরে এটা করাও খুব একটা মুশকিল এবং ঝুঁকিপূর্ণ ব্যাপার। এবং এটার জন্য যে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত তা না, পাকিস্তানেরও প্রায় 99% এলএনজি বাংলাদেশের মতো কাতার থেকে ইম্পোর্ট করা হয়। ভারতের প্রায় 40% এলএনজি কাতার থেকে ইম্পোর্ট করা হয়। কাতার এলএনজির একটা খুব বড় সাপ্লায়ার ওয়ার্ল্ডে। তো যার কারণে প্রত্যেকটা দেশেই একটা জনজীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। কারণ আপনার যদি চরম বিদ্যুৎ বিভ্রাট হয়ে যায় তাহলে তো সবকিছু বিপর্যস্ত হয়ে যাবে। জনজীবন বিপর্যস্ত, শিল্প কলকারখানা বিপর্যস্ত, সবকিছুই বিপর্যস্ত হয়ে যাবে। এখন এর থেকে কি আসলে পরিত্রাণের কোনো উপায় আছে? আপাতত পরিত্রাণের উপায় আসলে একটাই, সেটা হচ্ছে যুদ্ধটা বন্ধ হওয়া। এবং এই যুদ্ধটা বন্ধ করতে পারে আমেরিকা, ইসরায়েল। তারা যদি যুদ্ধটা এখন বন্ধ করে তাহলে আশা করা যায় ইরানও হামলা বন্ধ করবে। কারণ ইরানের ক্ষতিটা তো অনেক বেশি হচ্ছে। ইরানের প্রায় শীর্ষস্থানীয় রাজনৈতিক প্লাস সামরিক নেতৃত্ব প্রায় সবাই নিহত হয়েছে অলমোস্ট, এবং এটা টার্গেটেড কিলিং করা হয়েছে। কারণ আসলে আমেরিকার বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী, এটা বিশ্বের সবাই জানে, এবং তাদের ইরানের উপর এয়ার সুপ্রিয়রিটি রয়েছে। তাদের সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলো যেখানে সেখানে হামলা করছে। ইরানের তো কিছু আসলে হারানোর নাই। ইরানের যেহেতু কোনো কিছু হারানোর নাই, ইরানও এখন যেখানে সেখানে হামলা করছে। ইরানের কাছে হাজার হাজার ড্রোন রয়েছে এবং তাদের প্রোডাকশন ক্যাপাসিটিও অনেক। এবং যতদূর শোনা যায় ওদের মিসাইল এবং ড্রোন প্রোডাকশন যে সেন্টারগুলো, এটা
ভূগর্ভস্থ মাটির নিচে অনেক গভীরে, যেটা বাইরে থেকে বোমা মেরে সেটা ক্ষতিগ্রস্ত করা খুবই কঠিন ব্যাপার। যার জন্য দেখা যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিতে সক্ষম হয়েছে, কারণ ওদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যে হামলা, এটা কিন্তু আসলে ঠেকানো যাচ্ছে না বা এটা বন্ধ করা পসিবল না। তারপরে কিছু রিপোর্ট আসছে রাশিয়া তাদের সহায়তা করছে ড্রোন দিয়ে এবং টার্গেট ফিক্স করার ক্ষেত্রে। এটা হতে পারে তাদের মিত্র দেশ রাশিয়ার সাথে আমেরিকার অনেক ঝামেলা। তো এদিকে একটা বড় সমস্যা হয়েছিল যে হরমুজ প্রণালী বন্ধ, ইভেন আপনার প্রোডাকশন লাইনও যদি ঠিক থাকতো, আপনার সেটা আনবেন কি করে, এটা একটা বড় ইস্যু। এখন ক্রাইসিসটা এতটাই চরমে, যদি ইভেন প্রোডাকশনও ঠিকঠাক থাকে সেক্ষেত্রেও ঠিকমতো তেল গ্যাস পাওয়া যাচ্ছে না, কারণ হরমুজ প্রণালী বন্ধ। যার কারণে আসলে এই সংকট থেকে পরিত্রাণের আপাতত উপায় একটাই, সেটা হচ্ছে যুদ্ধটা বন্ধ হওয়া। আমাদের বিশ্বের সব দেশের উচিত আমেরিকা এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা, যাতে তারা এই যুদ্ধটা বন্ধ করে এবং বিশ্বে জ্বালানি সমস্যার সমাধান হয়। এখন দ্বিতীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো আমাদের এবার ঈদ যাত্রা। এবার ঈদ যাত্রায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটা লঞ্চের চাপে পিষ্ট হয়ে কয়েকজন মারা গেছে এবং নদীতে পড়ে গেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে এবং বিষয়টা খুবই হৃদয় বিদারক, আমি নিজেও দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এর দায় কার? দেখুন, মোটা দাগে যদি বলতে হয়, এই দায় সবার, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, লঞ্চ মালিক এবং আমরা যারা যাত্রী সাধারণ, তাদেরও দায় কম নয়। কারণ হচ্ছে দুর্ঘটনার বিষয়টা লক্ষ্য করুন। একটা লঞ্চ দাঁড়িয়ে ছিল, তার অন্য পাশ দিয়ে, যেটা ওঠার পাশ নয়, নদীর পাশ, ওই পাশ দিয়ে ট্রলারে করে যাত্রী উঠাইতে গেছে। ওই পাশ দিয়ে তো ওইভাবে যাত্রী তো উঠার কথা না, যাত্রী তো ঘাট দিয়ে, যেটা সদর পাশ, সেদিক দিয়ে উঠবে। এখন ওই দিক দিয়ে যখন উঠতে গেছে, আর একটা লঞ্চ এসে ওই ট্রলারটা প্রায় লঞ্চের প্রায় তলে চলে গেছে এবং ওই ট্রলারের লোকজন উঠতে যে পিষ্ট হয়ে গেছে দুটা লঞ্চের চাপে, কেউ কেউ নদীতে পড়ে গেছে। তো দেখুন, এইভাবে যদি নিয়ম মেনে যদি লঞ্চে যাত্রীরা উঠতো, তাহলে তো এই বিষয়টা হতো না। এখন এই নিয়ম মানানোর দায়িত্ব আছে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ বা যারা আছে, তারাও সেই দায়িত্ব পালন করে নাই। মানুষজনেরও সচেতনতা নাই, কারণ তারা এইভাবে কেন উঠবে যেভাবে ঝুঁকি আছে। এখন দেখুন, আমাদের প্রতিবার ঈদ যাত্রা এরকম দুর্ঘটনা কিন্তু বিভিন্ন ঘটে। আসলে আমাদের দেশের মানুষের সচেতনতা খুবই কম। আপনি যাচ্ছেন আপনার আপনজন বা পরিবারের কাছে 1 বছর পর একটা সুন্দর সময় কাটানোর জন্য, এত তাড়াহুড়ো বা এত ঝুঁকি নেওয়ার তো দরকার নাই। আপনি দরকার হলে একদিন পরে যান। সময়ের চেয়ে জীবনের মূল্য তো অনেক বেশি ভাই, তাই না? প্রচুর যাত্রী আছে যারা ট্রেনের ছাদে যায়, বাসের ছাদে যায়। এইগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আপনি ট্রেন বা বাসের ছাদ থেকে যে কোনো সময় পড়ে যেতে পারেন। এর ছাদে উপরে কোনো প্রতিবন্ধকতা, গাছপালা বা কোনো কিছুর সাথে আপনি বাড়ি খেয়ে পড়ে যেতে পারেন। এটা খুবই ঝুঁকিপূর্ণ যাত্রা। তারপরেও মানুষ, হাজার হাজার মানুষ ওই রাস্তাটাই বেছে নেবে। হয়তো বাড়ি যাওয়ার তাদের অতিরিক্ত তাড়া, বা ছাদে হয়তো টাকা কম লাগে, এইসব ব্যাপার এর সাথে জড়িত আছে। এখানে প্রশাসনেরও ভূমিকা আছে। প্রশাসনের তো খুব কঠোর হওয়া উচিত যে কোনো বাস, লঞ্চ, ট্রেন এইভাবে অতিরিক্ত যাত্রী নিতে পারবে না বা এইভাবে ছাদে নিতে পারবে না। যদি নেয় তাদের কঠোর জরিমানা, লাইসেন্স বাতিল, এইগুলো তো করতে হয়, না হলে কিভাবে মানুষ ভালো হবে? দেখুন, মানুষ কিন্তু আইনের শাস্তির ভয়তেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়, সাধারণভাবে অতটা ভালো হয় না। আপনি দেশের সব মানুষকে ওইভাবে খারাপ বলার সুযোগ নাই, কারণ তাহলে ধরেন বাংলাদেশেরই একটা মানুষ, সে যখন আমেরিকা
বা ইউরোপে যাচ্ছে, সে কিন্তু ওইখানের আইন সব মেনে চলছে, তাহলে কি সে রাতারাতি ভালো হয়ে গেল? সে আসলে রাতারাতি ভালো হয় নাই। সে ভালো হয়েছে শাস্তির ভয়ে, যে ওইখানে যখনই আপনি ভায়োলেশন করবেন আইনের বা যে নিয়ম কানুন সেটা আপনি না মানবেন, আপনার তখনই জেল জরিমানা হয়ে যাবে। এই যে যে জেল জরিমানার যে ভয়, এই কারণে সে সেখানে আইন মেনে চলছে এবং মেনে চলার চেষ্টা করছে। এখন আমাদের দেশে আসলে আইনের কোনো প্রয়োগ নাই, কোনো কিছুতেই নাই, যার কারণে এই যে যে পরিস্থিতি তৈরি হয় যে সবখানে একটা বিশৃঙ্খলা, কেউ আইন মানে না। কারণ আপনি যখন দেখবেন যে অন্য একজন একটা আইনের ভায়োলেশন করার জন্য সে কঠোর শাস্তি পেয়েছে, তখন কিন্তু আপনি নিজেও সতর্ক হয়ে যাবেন যে ও এত বড় শাস্তি পেয়েছে, তাহলে তো আমারও এটা মেনে চলতে হবে। এই হচ্ছে অবস্থা। তো আমি আশা করব আপনাদের সবার ঈদের আসা যাওয়া ভালো হবে, মঙ্গলজনক হবে, কোনো দুর্ঘটনা ঘটবে না। তবে আপনাদের অবশ্যই আইন কানুন সিস্টেম মেনে চলতে হবে। এটা যতদিন না মেনে চলা যাবে ততদিন পর্যন্ত সব দুর্ঘটনা ঘটতেই থাকবে। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।